সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। কথা বলছি কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও রাঙামাটি হতে। আপনারা এই অনুষ্ঠান শুনছেন FM ৯৮.০ মেগাহার্জে এবং দেখছেন কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও রাঙামাটির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। কৃষি আবহাওয়ার সর্বশেষ সংবাদ এবং মাঠ ফসল সহ কৃষি বিষয়ক অন্যান্য তথ্য জানতে আমাদের সাথে থাকার প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি আনিসুর রহমান। শ্রোতা বন্ধুরা, আমরা ৩টি পর্বে ধারাবাহিকভাবে আমের মুকুল ঝরা রোধের উপায় ও সার ব্যবস্থাপনা, আম গাছের পরিচর্যা ও ফল ধারণে করণীয় এবং আম বাগানে পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ থাকছে সর্বশেষ পর্ব, অর্থাৎ তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে আম বাগানে পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা। বরাবরের মতো আজকেও এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি জেলার সম্মানিত উপপরিচালক মহোদয় কৃষিবিদ মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও রাঙ্গামাটি FM টিউন করে যারা এই অনুষ্ঠান শুনছেন এবং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরা জানি যে বাংলাদেশে উৎপাদিত যে ফলসমূহ আছে তার মধ্যে আম একটি অন্যতম ফল। তা আমাদের পার্বত্য এলাকাও এখন ব্যাপক হারে কৃষকের আম চাষে আগ্রহী উঠছে, কিন্তু আমাদের চাষি ভাইরা প্রায় তাদের আম বাগানে পোকা ও রোগবালাই নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন এবং এই বিষয়ে আমাদের পরামর্শের জন্য আসেন আমাদের মাঠ পর্যায়ে। তাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো স্যার। স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, আমে সাধারণত কোন কোন পোকার আক্রমণ বেশি দেখা যায়? ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা আলোচনা বিষয় অবতারণা করার জন্য। দেখুন, আমাদের দেশে আমাদের আমের ফলন কিন্তু বেশ কম, মাত্র হেক্টর প্রতি 4 টন। অথচ আমাদের প্রতিবেশী দেশ দেশ ভারতে, মিয়ানমারে প্রায় 10 টন করে ফলন হয়ে থাকে, দ্বিগুণেরও বেশি স্যার। দ্বিগুণেরও বেশি। আমের ফলন কম হওয়ার যে সকল কারণ দায়ী, পোকামাকড় আক্রমণ তাদের মধ্যে অন্যতম। পোকামাকড়ের আক্রমণে শুধু আমের ফলন কমে তাই নয়, অনেক সময় আমের ফলন শূন্যের কোঠায় নেমে যেতে পারে। সুতরাং আমের উৎপাদন বৃদ্ধির জন্য সঠিক সময় পোকামাকড় দমন অপরিহার্য। আমের প্রধান প্রধান ক্ষতিকর পোকার মধ্যে উল্লেখযোগ্য হলো আমের শোষক পোকা, যেটা আমরা ম্যাঙ্গো লিফ হোপার যেটা বলি। এরপর আছে ফল ছিদ্রকারী পোকা, আমের মাছি পোকা, কাণ্ডের মাজরা পোকা, পাতা কাটা উইবেল ইত্যাদি। স্যার, আপনি যে পোকাগুলোর নাম বললেন, এসব পোকার ক্ষতির ধরন কেমন এবং এর থেকে আমাদের চাষি ভাইরা কিভাবে তার বাগানকে রক্ষা করবে, সেই বিষয়ে যদি আমাদের শ্রোতাদের এবং চাষি ভাইদের একটু বিস্তারিত বলতেন। নিশ্চয়ই। আমের শোষক পোকা অন্য সব পোকার চাইতে আমের বেশি ক্ষতি করে থাকে। বাংলাদেশের সর্বত্র এবং আমের সব জাতে এই পোকার আক্রমণ সাধারণত দেখা যায়। সারা বছর আম গাছে এই পোকাগুলি দেখা যায়। ক্ষতির ধরন হচ্ছে, আম গাছের কচি পাতা বা মুকুল বের হওয়ার সাথে সাথে এই পোকাগুলি কিন্তু সক্রিয় হয়ে ওঠে। এই পোকা নিম্ফ এবং পূর্ণাঙ্গ উভয় অবস্থায় আম গাছের সকল কচি অংশ থেকে রস শুষে খায়। অর্থাৎ তাদের দুই জেনারেশনই তাদের খাবার একই খাবার। রাইট, আপনি ঠিক বলছেন। নিমগুলি আমের মুকুল থেকে রস শুষে খায়, এতে মুকুল শুকিয়ে বিবরণ হয়ে যায় এবং ঝরে পড়ে। একটি হপার পোকা দৈনিক তার দেহের ওজন প্রায় 20 গুণ রস শুষে খেতে পারে। তাহলে তো স্যার মারাত্মক। যদি বাচ্চা এবং নিম এবং সে পূর্ণাঙ্গ, সে দুটোই যদি একই 20 গুণ সে রস শুষে খায়, আসলে তো গাছটি শুকিয়ে মারা যাবে। ঠিকই বলছেন, এটা একটা ভয়াবহ অবস্থা। এবং প্রয়োজনের অতিরিক্ত আঠালো রস আবার তার মলদ্বার দিয়ে বের করে দেয়, যেটা আমরা হানিডিউ হিসেবে বলে থাকি। আমরা দেখবেন যে যখন নতুন পাতাগুলি বের হয়, পাতার উপরে চটচটে একটা ভাব দেখা যায় আঠালো, সেটাই কিন্তু আসলে পোকার হানিডিউ। আচ্ছা। এই মধুরস মুকুলের ফুল এবং গাছের পাতায় জমা হতে থাকে, যার পর এক ধরনের ছত্রাক জন্মায়। এটাকে আমরা কিন্তু এই যে অনেক সময় আমের যখন মুকুল যখন একটু কুয়াশা ভাব হয় অথবা হালকা বৃষ্টি হয়, দেখবেন যে আপনার সব মুকুল ঝরে পড়ে গেছে। এটা কিন্তু আমরা শুটি মূল বলি এবং এটা রাজশাহী অঞ্চলের আমের মহালাগা বলে, মানে সকল ফুল ঝরে পড়ে যেতে পারে। এই পোকার আক্রমণে আমের উৎপাদন শতকরা 20 ভাগ থেকে
100 ভাগ, যেহেতু সকল ফুল যদি ধরে যায় তাহলে 100 ভাগই কিন্তু ফলন নেই। কমে গেল। এ থেকে বাগানকে বাঁচাতে হলে আম বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে গাছের ডালপালা যদি খুব ঘন হয়, তবে প্রয়োজনীয় পরিমাণ ডালপালা ছাঁটাই করে দিতে হবে, যাতে প্রয়োজনীয় পরিমাণ রোদ এবং বাতাস প্রবেশ করতে পারে। বাগানের ভিতর প্রবেশ করতে পারে। আমের মুকুল যখন 8-10 সেন্টিমিটার লম্বা হয়, এর আগে বলে আমের মুকুল হওয়ার সময় না, শুধু আপনার আমের মুকুল আসার আগেই, আচ্ছা, মুকুল আসবে তার থেকেও 8-10 দিন আগে কমপক্ষে আপনার এই ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করা প্রয়োজন। আমি ডিটেলস পরে বলবো। আমের মুকুল আসার পর, ফুল ফোটে নাই, ফুল ফোটার আগে আচ্ছা, কিন্তু আপনার এই এই ছত্রাকনাশক কিন্তু দিতে পারেন, কিন্তু ফুল ফোটার সময় কিন্তু কোনো ছত্রাকনাশক দেওয়া যাবে না। আমের মটর দানা সমান হলে তখন আবার একবার ছত্রাকনাশক দিতে পারবেন, একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক 1 লিটার হারে। এই কীটনাশকের জন্য সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক দিতে পারেন। আর এবং আমাকে খেয়াল রাখতে হবে কিন্তু আমাদেরকে, যখন আমি এই ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করবো তখন যাতে গাছের সবগুলি পাতা ভিজে যায়, কারণ পাতার কিন্তু বিভিন্ন জায়গাতে আপনার ছত্রাকগুলি লেগে থাকে এবং পোকাগুলির অবস্থান কিন্তু পাতা এবং কচি ডালের আড়ালে থাকে। তাহলে এই বিষয়টা আমাদের চাষি ভাইরা যখন স্প্রে করবে এটা অবশ্যই তাদেরকে খেয়াল রেখে স্প্রে খেয়াল রাখতে হবে। আর সুটিমুল, যেটা আমি বলছি, একটা কীটনাশক একটা ছত্রাকনাশক। আপনার সুটিমুল হয় ছত্রাকের জন্য, এটা দমনের জন্য প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে সালফার জাতীয় যে কোনো কীটনাশক ওই মিশিয়ে আপনার ছত্রাকনাশক কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। এরপর আরেকটি ক্ষতিকর পোকা হলো আমের ফল ছিদ্রকারী পোকা। আচ্ছা, প্রায় প্রতি বছর এই পোকার আক্রমণ দেখা যায়। বিশেষ করে পার্বত্য অঞ্চলের কথা যদি আপনি বলেন, দেখবেন যে আপনি আমের যে এত প্রোডাকশন, কিন্তু বেশিরভাগ আমি কিন্তু আপনার ভিতরে পোকা। এটা কিন্তু আমাদের এই পার্বত্য এলাকার আমের যে চাহিদা, সেটা কিন্তু এই পার্বত্য এলাকার বাইরে কিন্তু চাহিদা দিন দিন কমে যাচ্ছে এই পোকার জন্য। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ মার্কেট ভ্যালুটা কমে যাচ্ছে। আমের অনেক ক্ষতিকর পোকার নাম, ক্ষতির ধরন এবং প্রতিকারের অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের চাষি এবং শ্রোতা বন্ধুরা যারা শুনছেন বা দেখছেন তারা জানতে পারলো। স্যার, আম চাষে তো বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে পোকা ছাড়াও, সেগুলো প্রতিহত করতে না পারলে আম চাষ আসলে লাভজনক হয় না। এর মধ্যে আমের নানা ধরনের রোগও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো তাদের দমন ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাই, যে যদি আলোচনা করতেন। মানে উল্লেখযোগ্য যে কয়েকটা রোগ আমাদের সাধারণত আমাদের চাষি ভাইরা এটা সম্মুখীন হয়ে থাকে, মাঠে ময়দানে সাধারণত বেশি দেখা যায়, এরকম কয়েকটি রোগের নাম যদি বলতেন, এবং সেগুলো থেকে আমাদের চাষি ভাইরা কিভাবে তার বাগানকে প্রতিকার করতে পারবে। আপনি ঠিকই বলছেন। আমাদের আসলে আমের যে রোগের যে মেইন কিছু রোগ আছে, এর ভিতরে আমরা অ্যানথ্রাকনোজ যে ডিজিজটা আছে, সেই ডিজিজটা কিন্তু আসলে মূলত আমে বেশি দেখা যায়। আচ্ছা, এই রোগে আক্রমণে গাছের কচি পাতা, কাণ্ড, কুড়ি, মুকুল, ফল সব জায়গায় এটা কিন্তু আক্রমণ করতে পারে। এই রোগটা পাতায় অসমান আকৃতির ধূসর বাদামি কালচে রঙের দাগ পড়ে। এটা আসলে আপনার স্টার্টিংটা আসলে বোঝা খুব মুশকিল। হয়তো ভেজা ভেজা দেখা যাচ্ছে একটু, তারপর আস্তে আস্তে ওটা আমরা রোগটা যখন ছড়ে একটু বড় আকার, মানে ম্যাচুরিটির দিকে যায় রোগ, তখন কিন্তু আসলে আমরা আমাদের চোখে পড়ে যে অ্যানথ্রাকনোজটা স্পষ্ট হয়েছে আর কি। বেশি আক্রান্ত হলে পাতা ঝরে পড়ে, আমের মুকুল ফুল আক্রান্ত কালো দাগ দেখা যায়। ফুল আক্রান্ত হলে তা মারা যায় এবং ঝরে পড়ে। মুকুল আক্রান্ত হলে ফল ধারণ ক্ষমতা ব্যাহত হয়। এমনকি আমরা যদি আম ধরে গেছে, এরপর কিন্তু আমেও কিন্তু আপনার অ্যানথ্রাকনোজ হতে পারে। বিশেষ করে বোটার কাছাকাছি জায়গাগুলিতে এই অ্যানথ্রাকনোজ ডিজিজটা দেখা যায়। তখন আম দেখবেন যে বাকলটা কালো হয়ে গেছে, আমের উপরে খোসাটা, এবং শক্ত নিচের দিকটা ধাপা ধাপা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের চাষি ভাইরা তাদের এই রোগটা থেকে মানে কিভাবে প্রতিকার পাবে বা দমন ব্যবস্থাপনাটা? এটাও আমি প্রথমে বলে আসলে আমাদের বাগানের যে মানে আপনার কালচারাল অপারেশন যেগুলো আছে, সেগুলো আন্তঃপরিচর্যা আমরা যেটা বলি আর কি, সেগুলো আপনার মানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মরা হালকা বালা কেটে দেওয়া, আলো বাতাস প্রবেশের সুযোগ করে দেওয়া, অতিরিক্ত ডালপালা ছেটে দেওয়া, এগুলা কিন্তু অবশ্যই করতে হবে। কারণ আমরা জানি, যদি বাগান না, শুধু যে কোনো গাছের জন্য যদি যেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে, সেখানে কিন্তু আমরা রোগের উপস্থিতি কম থাকে, একইভাবে পোকামাকড়ের উপস্থিতি কম থাকে। সুতরাং এই কাজটা আমাদের প্রথমেই করতে হবে। এরপর আপনার এই জিনিসগুলো ধ্বংস, তারপর আপনার বিভিন্ন গ্রুপের ওষুধ স্প্রে করতে পারি আমরা। যেমন ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। ভালোভাবে স্প্রে করতে হলে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এটা আমি প্রত্যেকটা পাতায়, মানে গাছের প্রত্যেকটা পাতার ভিতরে উপরেই যাতে এই স্প্রেটা পড়ে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং অবশ্যই ডোজটাও আমি কিন্তু মেনটেন করতে হবে। এটা আপনি যে 2 গ্রাম পার লিটার পানি বললাম, এটা যাতে আবার অনেক সময় দেখা চাষিরা কি করে, যে অনেক পানি লাগে, সেক্ষেত্রে আবার কি আপনার হয়তো
ডোজটা বাড়াই দিচ্ছে, পানিটা কমাই দিচ্ছে, হুম। সেক্ষেত্রে পাতাগুলি সেই পথে ভিজে না এবং তখন কিন্তু আপনার ওষুধের অ্যাকশনটা ঠিক মতো হয় না। আমাদের চাষি ভাইরা অনেক সময় বলে আমি তো ওষুধ বা ছত্রাকনাশক কীটনাশক আমি স্প্রে করেছি কিন্তু কাজ হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে পরিমাণ মাত্রাটা এটা যাতে ঠিক রাখতে হবে, মাত্রাটা এবং এই ব্যবহারের যে নিয়মটা নিয়মটা সেটা মূলত এই জায়গায় কিন্তু গ্যাপটা আপনার হয়ে যায়। গ্যাপটা হয়ে যায় এবং চাষিরা মনে করে যে অনেক সময় দোষারোপ করে যে তার ওষুধটা খারাপ ছিল। সেটা আসলে ওষুধটা আসলে ঠিকই ছিল, ছিল। কিন্তু তার ব্যবহারের ত্রুটির জন্যই মূলত অ্যাকশনটা হয়। কার্যকারিতাটা কমে গেছে। Right. আর আরেক- কি রোগের কথা স্যার বলবেন? আরেকটা আছে আপনার একটা বোটা পচা রোগ আছে, যেটা আসলে ম্যাচুরিটির দিকে হয়ে থাকে মূলত। এটা খুব বেশি হয় এমনও ঠিক নয়, তারপরেও এই রোগটা মাঝে মাঝে দেখা যায়। বোটার দিকে আপনার কালচে দাগ হয়, পড়ে। দাগ দ্রুত বাড়তে থাকে এবং গোলাকার হয়ে বোটার চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা আবার এরকম একটা জীবাণু যে আপনার যখন যদি আপনার পাড়ার পর যদি একটা মানে বোটা পচা রোগের আম থাকে এক ঝুড়ি আমের ভিতরে, তাহলে ওটা আবার দ্রুত কিন্তু আপনার ছড়ায় যায়। বাকিগুলিকে নষ্ট করে। এই জন্য আপনার অবশ্যই যদি বোটা পচা রোগে আক্রান্ত আম দেখা যায় তাহলে সেটা আলাদা। আলাদা করে ফেলতে হবে এবং বাকিগুলি ভালোগুলির ভিতরে যাতে কোনো এই রোগের আক্রান্ত আম না সুযোগ করে দেওয়া যায় না, যাতে না পায় আর কি। তাহলে আমরা স্যার দুইটা খুব গুরুত্বপূর্ণ রোগের কথাই বললাম। আর কোনো কোনো রোগের কথা কি আপনি স্যার বলবেন যেটা আমাদের চাষিদের আসলে কাজে লাগে? আচ্ছা, আমার মনে হয় যে আমাদের যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত রোগ এবং পোকামাকড় সেগুলা মোটামুটি আলোচনা হয়ে গেছে। তো আমি একটা বিষয় বলবো, যেটা হচ্ছে আমাদের যখন আমটা হারভেস্ট করবে সেই হারভেস্টের সময়টা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমরা যাতে রৌদ্রোজ্জ্বল দিনে আম হারভেস্ট করি। কারণ যদি রৌদ্রোজ্জ্বল হারভেস্ট না করা, যদি আপনার স্যাঁতসেঁতে আবহাওয়ার ভিতরে হারভেস্ট করা, তাহলে সে আমের ভিতর যে বাড়তি ময়েশ্চার থাকে, একদিকে আপনার এই ময়েশ্চার কিন্তু আপনার রোগের জীবাণুকে ইনভাইট করে। আর আম পাড়ার পর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে, প্রত্যেকটা আম আলাদা আলাদা রাখতে হবে, যাতে আমের কর যাতে একটা আরেকটা গায়ে না লাগে। না লাগে। তাহলে কিন্তু আপনার যে আমের দাগ তৈরি হয় এবং এখানে কিন্তু পচনটা কিন্তু আবার দ্রুত হয়ে যায়। দ্রুত হয়ে যায়। মানে সেপারেশন করতে হবে সেটাই। এবং ভালোভাবে রস ঝরার পর এরপর আপনার সম্ভব হলে আপনার সেলফে আলাদা আলাদাভাবে যদি আম আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের আমের কোয়ালিটি ভালো থাকবে এবং এটা বাজার মূল্যটা ভালো পাওয়া যাবে। স্যার আরেকটা বিষয় আমরা অনেক সময় খেয়াল করি যে আম ফেটে যায়। আম যেটা ফেটে যায়, যে সেই ফেটে গিয়ে অনেক সময় লম্বা করে দাগের মতো হয়ে ভিতর থেকে পাকা অংশটা বেরিয়ে যায়, এরকম একটা মাঝে মাঝে দেখা যায়। এটা কি আসলে এমনি নাকি এটা একটা রোগের কারণ বা রোগ হতে না, পারে? এটা আসলে আপনার এটা ন্যাচারাল একটা বিষয়। আপনার দীর্ঘদিন যদি খরা থাকে, খরার পর হঠাৎ করে বৃষ্টি হলো, তখন আপনার দেখবেন যে আম গাছের ওই আম ব্যাপক হারে ফেটে যাওয়া শুরু করেছে ও, মানে খরার ভিতরে। এটা যেটা হয় আপনার যখন গাছ পর্যাপ্ত রস পায়, তখন আপনার গাছ তো রস টানার কারণে আপনার আমের যে এপিডার্মিস মানে খোসা, যেটা খোসার তুলনায় ভিতরের যে আপনার এন্ডোস্পার্ম সেটা বেশি বৃদ্ধি পায় সেলগুলি, আচ্ছা, যার কারণে আপনার ভিতরের চাপে তখন খোসাটা যদি ওই একই রেটে বাড়তে পারতে হয় তখন আমটা ফেটে যায়। ফেটে যায়। ও, এই তাহলে জন্য আমি বলবো যে খরার সময় যাতে ব্যাপক খরায় না হয়, তাতে মাঝে মাঝে যদি সেচের ব্যবস্থা হয়, তাহলে আপনার কিন্তু ফেটে যাওয়ার লক্ষণটা আপনার এতটা ব্যাপক আকার ধারণ করবে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের